আরিফুল চৌধুরী এবার অত্যন্ত গর্বের সাথে উজানের দিকে এগিয়ে আসলেন। ছেলের কাঁধে ছেলের হাত রেখে তিনি মুচকি হাসলেন। বাপ, তুই সত্যি বলছিস নাকি বানিয়ে মিথ্যে বলছিস সেসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে তুই এখন সবার সামনে যে কাজটি করলি তাতে আমি বড্ড খুশি হয়েছি। এতদিনে তোকে দেখে মনে হচ্ছে তুই আমার বাপ কা বেটা। চালিয়ে যা বাপ, সফল সফল তুই হবি একদিন। এই বলে তিনি ময়ের দিকে তাকাতে মৌ যেন মেঝেতে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু হারিয়ে ফেলল। তীব্র এক লজ্জা তাকে চারপাশ থেকে আষ্টেপৃষ্টে ঘিরে ধরল। সে আর এক মুহূর্তে ওখানে দাঁড়িয়ে না থেকে এক দূরে নিজের রুমের দিকে পা বাড়ালো। ওদিকে উজান নিজেও সবার সামনে লজ্জায় মাথা চুলকাতে চুলকাতে ময়ের পিছু পিছু উপরে চলে গেল। গোধূলি লগ্ন বিকেল, পশ্চিম আকাশে সূর্য ডোবায় মহেন্দ্রক্ষণ। চারদিক থেকে মৃদু শীতল বাতাস বয়ে আসছে, আর সেই বাতাসে পায়ে পা মিলিয়ে হেঁটে চলছে ইফাত আর মেহের। মেহেরকে হসপিটাল থেকে নিজের বাইকে করে নিতে এসেছে ইফাত। এই মেয়েটা পাশে থাকলে এক অন্যরকমও অদ্ভুত ভালো লাগা কাজ করে ইফাতের মনে। সেই জন্য বাইক তন্ময়ের কাছে দিয়ে হেঁটে চলছে দুজন। ইফাত এক হাতে মেহেরের কলেজ ব্যাগটা নিয়ে পরম মুগ্ধতা মেশানো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। মেহের তখন আপন মনে স্ট্রং দিয়ে ম্যাঙ্গো জুস খাচ্ছিল। এরই ফাঁকে সে আর চোখে ইফাতের দিকে তাকালো। ইফাতের অমন অপলক চাহনি দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে প্রশ্ন করলো, এভাবে হাঁ করে তাকিয়েছেন কেন? ইফাত চোখ না সরিয়ে বলল, ভাবছি। কি ভাবছেন? ভাবছি আমার এই মিষ্টি ফুলকন্যাকে বউ হিসাবে কেমন লাগবে। তার পাশে কি এই ইফাত চৌধুরীকে আদৌ মানাবে, নাকি বাদরের গলায় মুক্তোর মালা হবে বলো তো? মেহেরের কথা শুনে খিলখিল করে হেসে উঠল। তার সেই হাসির মোহময় ঝলককে মুহূর্তের মধ্যে ইফাতের ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল। কিন্তু পর মুহূর্তে মেহেরের ফুটফুটে মুখটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। তার উজ্জ্বল মুখটা হুট করে কালো হয়ে যাওয়ার কারণ ইফাত ঠিক বুঝতে পারল না। সে কপাল কুঁচকে নরম স্বরে শুধালো, কি হলো ফুলকন্যা? হুট করে মুড অফ কেন হলো তোমার? মেয়ের একরাশ বিস্ময় নিয়ে ইফাতের দিকে তাকিয়ে অসহায় স্বরে আওড়ালো, কেন তো মায়া বাড়াচ্ছেন? কোনোদিন যদি তাকদীর থেকে আপনি হারিয়ে যান, তবে এই আমি আপনাকে ছাড়া বাঁচব কিভাবে? ইফাত নিজের গভীর দৃষ্টি মেয়ের চোখের ওপর স্থির করল। মেয়েটার কথার ভাঁজে ভাঁজে এক তীব্র সাহনীয় অসহায়ত্ব লুকিয়ে আছে। সে যে ইফাতকে হারানোর ভয় পাচ্ছে তা ইফাত খুব ভালো করে বুঝতে পারল। মেহেরের মনে হচ্ছে ইফাত হয়তো তাকে কোনো এক মাঝ নদীর একলা ফেরে চলে যাবে। সে জীবনে কখনো এই গভীর ভালোবাসা পায়নি, তাই হয়তো তার মনে হারানোর ভয়টা বড্ড বেশি। চারপাশে কোলাহলের মাঝে ইফাত খুব সুলভ হয়ে যায় আওড়ালো, ফুলকন্যা, একটু টাচ করতে পারি তোমায়? মেয়ের স্তব্ধ হয়ে তার দিকে তাকালো। চারপাশ দিয়ে এত মানুষ হেঁটে যাচ্ছে, তার উপর বিয়ের আগে এমন এক আবদার সে কিভাবে মেনে নেবে? এতদিন ইফাতকে তার মনে ধরেছে ঠিকই, কিন্তু মানুষটা তো এখনও তার জন্য পুরোপুরি বৈধ নয়। তবে কেন সেই নিষিদ্ধ স্পর্শে সম্মতি দেবে? মেয়ের লজ্জায় ও নীতিবোধ থেকে চট করে নিজের মাথা নিচু করে নিল। তার এই লাজুক প্রত্যাখ্যান দেখে ইফাত শব্দ করে হেসে উঠল। ওকে ওকে, মুড অফ করো না ফুলকন্যা, আমি খুব তাড়াতাড়ি পুরোপুরো বৈধতা নিয়ে তোমায় টাচ করব। এবার অত্যন্ত একটু হাসো। মেয়ের চোখ তুলে তাকালো। মানুষটাকে বড্ড ভালো বোঝে, কিন্তু তবুও মনের ভেতরের ভয়টা যেন কিছুতেই কাটতে চায় না। সে সত্যি তাকে ছেড়ে যাবে না তো? ঠিক তখনই তার কানের কাছে ইফাতের দুষ্টুমি ভরা কণ্ঠস্বর ভেসে এলো, এমন বাচ্চাদের মতো করে জুস কেউ খায় শুনি? আমি বিয়ে করে ঘরে একটা বউ তুলবো, নাকি কোনো বাচ্চাকে? শোনো, আগেই বলে দিচ্ছি, ইফাত চৌধুরী কিন্তু প্রচণ্ড অধৈর্য একটা ছেলে। এখন না হয় দূরে দূরে আছি, তবে তোমায় যেদিন পুরোপুরি নিজের করে পাবো সেদিন কিন্তু আর একদম ধৈর্য ধরতে পারবো না। সেই জন্য নিজেকে আগে থেকে মেন্টালি তৈরি করে রাখো। শুধু বাচ্চাদের জুস নয়, তুমি যা চাইবে আমি তাই এনে দেবো, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার খিদে পেয়েছে। মেহেরের এমন অপ্রাসঙ্গিক উত্তর শুনে ইফাত মৃদু হাসলো। মেয়েটার এ ভয়াক্ত লাজুক চাহনি দেখলো তার মনটা পরম তৃপ্তিতে ভরে যায়। অন্তঃপর মনের ভেতর একরাশ মিষ্টি প্রেমের আবেশে নিয়েই দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
দীর্ঘ 7 বছর পর নিজের মাতৃভূমিতে পা রাখতে চলছেন রোহান তালুকদার। গুনে গুনে 7টি বছর সে প্রবাসে কাটিয়েছে, নিজের প্রাণের প্রিয়সীকে চিরতরে নিজের করে পাওয়ার আশায়। জীবনের সবচেয়ে শখের বয়সে সে দূরপ্রবাসে পাড়ি জমিয়েছিল, অথচ সে দূরতম কল্পনাতেও জানে না তার সেই প্রিয় প্রেয়সীর এখন অন্য কারো ঘরে নেই, অন্য কারো অর্ধাঙ্গিনী। রোহান প্রথমে নিজের বাবা মায়ের কবর জিয়তর করে, তারপর নিজের শৈশব কেটে যাওয়া গ্রামের চারদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। এই ধুলোবালি মাখা গ্রামে তার পুরো শৈশব কৈশোর কেটেছে। এয়ারপোর্ট থেকে তাকে পিক আপ করতে গিয়েছিল তার কিছু বন্ধু। সে যে আজ হঠাৎ দেশে ফিরেছে এই খবরটা শুধু সাব্বিরই জানতো। প্রেয়সীকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার এভাবে চুপি চুপি আসা, আর তার সেই আজন্ম কাঙ্ক্ষিত প্রেয়সী আর কেউ নয়, চৌধুরী বাড়ির মেজ বউ উজান চৌধুরীর ওয়াইফ তাসফিয়া মৌ। অথচ এই মেয়েটা রোহান নিজেই যৌবনের প্রথম প্রহর থেকে পাগলের মতো ভালোবাসত। রোহান যখন 24 বছর পেরিয়ে যৌবনে 25 কোঠায় পা রেখেছিল, ঠিক সেই দিন তার চাচাতো বোন তাসফিয়া মৌ লাল টুকটুকে বউ সেজে তার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন মেয়েটির বয়স ছিল মাত্র 8 বছর। সে তখন ভালোবাসার ভয় কিংবা বিয়ের বউ বুঝতো না, কিন্তু রোহান তখন থেকে তাকে আমার বউ করে চারপাশ পাগল করে তুলতো। প্রথম ও বিরক্ত না হলেও যখন থেকে সে বুঝতে শুরু করলো ভালোবাসা কি আর বিয়ে কি, তখন থেকে সে রোহানকে এড়িয়ে চলা শুরু করলো। ময়ের কাছে রোহান বড়জোর একজন ভাইয়ের চেয়ে বেশি কিছু ছিল না, কিন্তু রোহানের গল্পটা ছিল ভিন্ন। মেয়েটা বয়সে অনেক ছোট হলেও তার প্রতি এক অদ্ভুত গভীর অনুভূতি জন্মেছিল রোহানের মনে। এরপর থেকে দিন যত গেছে, মেয়েটার প্রতি তার আসক্তি ও দুর্বলতা ততই বেড়েছে। বাড়ির সবাই রোহানের এই পাগলামের কথা জানতো, তবে সবার ভাবটা এটা বুঝি নিছক মায়ার ছলে বলা কোনো কথা। অথচ এই ছেলেটা দীর্ঘ 9টি বছর ধরে মনে প্রাণে শুধু মৌকে নিজের করে পেতে চেয়েছে। তাকে নিজের ঘরণী করার তীব্র আকাঙ্ক্ষা সে বুকে লালন করে এসেছে। যে ছেলেটি ছিন্ন ছন্ন ছাড়া বেপরোয়া, সে শুধুমাত্র প্রেয়সীকে নিজের করে পাওয়ার জন্য অচেনা দেশে পাড়ি জমায়। রোহান তালুকদার বাড়ির মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি তাদের। বাড়িটা মূলত পৈতৃক, অনেক বছরের পুরনো ঐতিহ্যবাহী দালান। রোহান আর 2 কদম এগিয়ে যেতেই উঠানে দেখতে পেল তার দাদি রোকেয়া বেগম রোদি দেওয়া আচারে বৈরম নিয়ে বাড়ির ভেতরে ঢুকছেন। আর ঠিক তখনই ওনার কানে এলো এক চেনা কণ্ঠস্বর ভেসে এলো, বড় বউ, তোমার স্বামী এসেছে, বরণ করবে না আমায়? রোকেয়া বেগম চমকে উঠলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন তালুকদার বাড়ির নাতি নাতনিদের মধ্যে এই রোহান তার ভীষণ প্রিয়। পেছনে ফিরে রোহানকে দেখা মাত্রই বিদ্যার বুকটা হুক হুক করে উঠল। হাতের আছাড়ের বৈরমটা কোনো রকম একপাশে রেখে তিনি প্রায় দৌড়ে এলেন রোহানের কাছে। ছেলেটাকে অনেকগুলো বছর দেখিনি, কিন্তু তার চেহারা দিকে তাকিয়ে চিনতে ওনার বিন্দুমাত্র বেগ পোহাতে হলো না। রোহান নিজের দাদিকে পরম মমতায় জড়িয়ে ধরল। রোকেয়া বেগম খুশিতে ও আবেগে কেঁদে দিলেন। রোহান কোনোভাবে ওনাকে শান্ত করতে পারছে না। সে মুচকি এসে বলে, এই বুড়ি, কান্না করছো কেন? হ্যাঁ, এমন করলে কিন্তু আমি আবার প্লেনের চড়ে চলে যাব। কথাটা শোনা মাত্রই রোকেয়া বেগম নাতির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আর কোথাও যাস না রে এই বুড়িটাকে ছেড়ে দাদা ভাই। মরার আগে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। দাদির কথা শুনে কিছুটা অভিমান হলো রেহানের। সে মন খারাপ করে আওড়ালো, আবার এই মরার কথা শুনে করে দিল তো? আমার আশাই ভুল হয়েছে, আমি এখনই চলে যাচ্ছি। দাদা ভাই, আমার সোনা দাদা ভাই, আর বলবো না, ঘরে চল। তোকে দেখলে বাড়ির সবাই যে কত খুশি হবে দেখিস। রোহান মুচকি হাসলো। সে মনে মনে তার ফুল অর্থাৎ মৌকে নিয়ে বড্ড এক্সাইটেড হয়ে আছে। মেয়েটা তাকে প্রথম দেখায় চিনতে পারবে তো? তাকে দেখে খুশি হবে, নাকি আগে সেই পিচ্চিকালের মতো দূরে দূরে পালিয়ে বেড়াবে? এই ভাবনার মাঝেই রোহান চঞ্চল গলায় বলে উঠল, দাদি, আমার ফুল কোথায়? ফুল কি আমার অপেক্ষায় দিন গুনছে? এই বলে রোহান দাদির হাত ছেড়ে এক দৌড়ে বাসার ভিতরে ঢুকে পড়ল। আর রোকেয়া বেগম ঠিক সেখানে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এতগুলো বছর ধরে মনে মনে যে ঝড়টায় ভয় তিনি পেয়েছিলেন, আজ সেই ভয়ঙ্কর ঝড় ঘরের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। কি হতে চলছে সামনে? রোকেয়া বেগমও নিজের চোখের জল মুছে তড়িঘড়ি করে রেহানের পিছু নিলেন। রোহান বাড়ির ভিতরে ঢুকে চারপাশ মাথা তুলে হাঁক ডাক শুরু করে দিল।
ফুল, এই ফুল দেখো তো, তোর রোহান ভাই এসেছে রে। তোর জন্য বিদেশ থেকে কত গিফট নিয়ে এসেছি। তোকে বউ করে ঘরে তোলার জন্য যা যা লাগবে সব এনেছি। আমি অনেক টাকা রোজগার করে এনেছি। আয় না ফুল, কোথায় তুই? ততক্ষণে ড্রয়িং রুমে বাড়ির সবাই এসে হাজির। ময়ের বাবা মা, ছোট চাচা চাচি, চাচাতো বোন এবং ময়ের ছোট্ট ভাইও সেখানে এলো। রুহানকে অক্ষত শরীরে এত বছর পর ফিরে দেখে সবাই ভীষণ খুশি হলেন। রুহান এক এক করে সকলের সাথে পরম মায়ায় কুশল বিনিময় করলো। তারপর সে আর এক মুহূর্ত দেরি করে নিল না, এক ছুটে ময়ের রুমের দিকে এগিয়ে গেল। পেছন থেকে ময়ের বাবা ডাকলেন, কিন্তু সে কিছুতেই শুনতে পেল না। ময়ের রুমে গিয়ে যখন তাকে কোথাও পাওয়া গেল না, তখন রোহান আবার ড্রয়িং রুমে ফিরে এলো এবং উদগ্রীব কণ্ঠে প্রশ্ন করলো, সেজো আব্বু, আমার ফুল কই গো? আমার ফুল কি কলেজে গিয়েছে? বলুন না, আমার ফুল কোথায়? আমি আমার ফুলের জন্য কত জিনিস এনেছি। আপনিই তো বলছিলেন না, আমি প্রতিষ্ঠিত হলে, আমি অনেক টাকা রোজগার করে ফিরলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। রোহান নিজের ট্রলি ব্যাগটা হুট করে খুলে সেখান থেকে অনেকগুলো টাকার বান্ডেল বের করলো এবং পাগলের মতো হাসতে হাসতে বলতে লাগলো, এই দেখে সেজো আব্বু, অনেক টাকা রোজগার করেছি আমি। এখন তো আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে আর কোনো বাধা নেই, তাই না? ওর জন্য কত গহনা এনেছি, বিয়ের বেনারসি শাড়ি এনেছি, এমনকি ওর সবচেয়ে প্রিয় চকলেটও এনেছি। বলুন না, আমার ফুল কোথায়? ময়ের বাবা নিজের চোখের জল আড়াল করে অত্যন্ত ভারী ও কণ্ঠে কঠিন স্বরে বললেন, তোমার ফুলের বিয়ে হয়ে গেছে রোহান। সে এখন অন্য কারো বউ। তাকে নিজের বউ বানানোর স্বপ্ন তুমি চিরতরে ভুলে যাও। কথাটি যেন বজ্রপাতের মতো তীব্র ঝড়ের বেগে এসে রোহানের বুকে আঘাত করলো। সে স্তম্ভিত হয়ে খানিকটা পেছনের দিকে পিছিয়ে গেল। নিজের কানকে সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। তার ফুলের বিয়ে হয়ে গিয়েছে, অথচ সে প্রেমিক হয়ে বিন্দুমাত্র জানতে পারল না। কিন্তু তাকে যে কথা দেওয়া হয়েছিল, সে অনেক টাকার মালিক হলে ফুল শুধু তারই হবে। এখন সেই প্রতিশ্রুতির কী হবে? হঠাৎ রোহান পুরো বাড়ি কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল, আপনি মিথ্যা বলছেন সেজো আব্বু, আমার ফুলের বিয়ে হতে পারেই না। ফুল তো আমার বউ হবে, এই রোহান তালুকদারের বউ। আপনি তো আমার নিজের মুখে কথা দিয়েছিলেন, আমি প্রতিষ্ঠিত হলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। তাহলে সেই কথায় আজ কী মূল্য রইল? আমি এত শত নিয়মকানুন জানি না। আমার ফুলকে চাই মানে এখনই চাই। রোহান রাগের কারণে সামনের কাঠের চেয়ারে সজোরে এক লাথি মেরে কথাগুলো একদমে বলে শেষ করলো। তার দুটো চোখ তখন রক্তবর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রাগের কারণে হাতের ও গলা শিরা উপশিরাগুলো দপদপ করে ফুলে উঠেছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে আছাড় মারছে। যার জন্য দীর্ঘ 60টা বছর প্রবাসী মাটিতে এত কষ্ট করলো, তাকে যদি সে না পায়, তবে কেন এত ত্যাগ? রোহান রাগের কারণে সামনের কাঠের চেয়ারটা সজোরে এক লাথি মেরে কথাগুলো একদমে বলে শেষ করলো। তার দুটো চোখ তখন রক্তবর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রাগের কারণে হাতের ও গলার শিরা উপশিরাগুলো দপদপ করে ফুলে উঠেছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে আছাড় মারছে। যার জন্য দীর্ঘ 60টা বছর প্রবাসের মাটিতে এত কষ্ট করলো, তাকে যদি সে না পায়, তবে কেন এত ত্যাগ? সে হন্যে হয়ে দৌড়ে ময়ের মায়ের কাছে এগিয়ে গেল। ওনার দুবাহু শক্ত করে চেপে ধরে আকুল গলায় প্রতিধ্বনিত করে, মা, ও মা, তুমি বলো না আমার ফুলের বিয়ে হয়নি। আমি তো তোমায় নিজের মা বলে ডাকি। তুমি অত্যন্ত আমাকে এমন মিথ্যে বলবে না। বলো না মা, আমার ফুল এখনও আমারই আছে। ময়ের মা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ওনার মুখ দিয়ে টু শব্দটি বের হলো না। রোহানের এই পাগলামি ও রুদ্ররূপ দেখে ময়ের বাবা আরও গম্ভীর কণ্ঠে বললেন, রোহান, পাগলামি করো না। যা হয়ে গিয়েছে তার কোনোদিনও ঠিক হবে না। নিজেকে সামলাও তুমি। রোহান ছলছল নয়নে নিজের সেজো আব্বুর দিকে তাকালো। লোকটা কত সহজে কথাগুলো বলে দিল, অথচ এই রুট শব্দটা হজম করতে কি যেন রোহানের নিজের জান বেরিয়ে যাচ্ছে। রোহান এবার ঠিকই বুঝতে পারছে এই জন্য সাব্বির এতদিন ফোনে তার কথা এড়িয়ে চলতো। বারবার সে ফুলকে ভিডিও কলে দেখতে চাইলে তার দাদি নানান শ্রোতায় কথা ঘুরিয়ে দিতেন। রোহান এবার নিজের বৃদ্ধা দাদির কাছে এগিয়ে গিয়ে ওনার মুখটা নিজের দু হাতে চেপে ধরে তীব্র আর্তনাদ করে চিৎকার দিয়ে উঠল, দাদি, ও দাদি, তোমরা কিভাবে পারলে আমার ফুলকে অন্য কোথাও বিয়ে দিতে? তোমাদের কি একটা পলকের জন্য এই এতিম ছেলেটার কথা মনে পড়ল না? আমি কিভাবে বাঁচবো আমার ফুলকে ছাড়া? ফুলকে যে আমার চাই চাই। আমার ফুলকে আমার কাছে এনে দাও না দাদি।
দোহাই মাবুদের, আমার ফুলকে এনে দাও। আমি নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। রোকেয়া বেগমের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মা বাবা হারা নাতির এই অবর্ণনীয় কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা ছোট থেকে কখনো কোনো কিছুর আবদার করেনি। সে শুধু মৌকে বউ বানাতে চেয়েছিল, কিন্তু বিধির লিখন বোধহয় অন্যরকম ছিল। রোকেয়া বেগম 4 ছেলের এক মেয়ে। রোহানের বাবা ছিলেন সবার বড়, আর মেহেরের বাবা ছিলেন দ্বিতীয়। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রোহানের বাবা মা এবং মেহেরের বাবা মা সবাই একসাথে মারা যায়। সেদিন একদিনের 4টি লাশ চোখের সামনে দেখেও রোকেয়া বেগম ভেঙে পড়েনি, অথচ আজ এই অনাথ ছেলেটার বুক ফাটা কান্না দেখে তার নিজেরই হৃৎপিণ্ড যেন ছিঁড়ে যাচ্ছে। ময়ের বিয়ের সময় তিনি সেজ ছেলেকে বারবার বারণ করেছিলেন। রোহান মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠল। যে ছেলেটা বাবা মায়ের মৃত্যুর পরও চোখে কোণে এক ফোঁটা অশ্রু দেখায়নি, সে আজ উন্মাদ পাগলের মতো কাঁদছে। হঠাৎ রোহান একের পর এক ঘুষি মারতে লাগলো মেঝেতে। হাতের চামড়া ছিলে রক্ত ঝরছে, তবুও সে থামছে না। তার বন্ধুরা এসে শেষমেশ তাকে কোনো মতে আটকালো। রোহান ময়ের বাবার দিকে তাকে অভিযোগের সুরে আওড়ালো, সে জবাবু, আপনি কিভাবে আমার ফুলকে অন্যের বউ হতে দিতে পারলেন বলেন তো? আমি কি সত্যি ওর অযোগ্য ছিলাম, নাকি ওর বয়স আমার থেকে অনেকটা কম বলেই এই সিদ্ধান্ত? মানলাম ফুলের চেয়ে আমার বয়স দ্বিগুণ বেশি, তাই বলে কি আমার ভালোবাসা খাঁটি নয়? আমি কি আমার ফুলকে সুখী রাখতে পারতাম না? নাকি আমি অনাথ বলে আপনারা বলেন ফুলকে অন্য কোথাও বিয়ে দেওয়াই শ্রেয়? ময়ের বাবা অসহায়ের মতো তাকিয়ে রইলেন। এখন তিনি বুঝতে পারছেন ছেলেটার ভালোবাসার নিছক পাগলামি ছিল না, কিন্তু বাবা হিসেবে মেয়ের সুখ চাওয়াও তো অপরাধ নয়। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, রোহান কাঁদে না বাবা, আমি তোমার ফুলের থেকে সুন্দর মেয়ে এনে দেব। তবুও রোহান তখন হো হো করে হেসে উঠল। তার সেই নিকট হাসির শব্দে সবাই চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে রইল। জানেন সেজু আপু, আমি আমার মা বাবার মৃত্যুর পরও আপনাদেরকে বাবা মা বলে ডেকেছি, অথচ আমি ভুলে গিয়েছিলাম যে নিজের বাবা মায়ের মতো কেউ কাউকে অতটা ভালোবাসে না। আমার আপনার মেয়েকে চাই, অথচ আপনি অন্য কাউকে খুঁজে দিতে চান। আপনাকে আমি বোঝাতেই পারবো না যে ফুলবিহীন রোহান তালুকদারের অস্তিত্ব কোনো মানেই নেই। ময়ের মা ছলছল নয়নে তাকিয়ে রইলেন। তিনি আজ ভীষণ অনুতপ্ত। মেয়ের ভালোবাসার প্রাধান্য দিতে গিয়ে সে অনাথ ছেলেটার স্বপ্ন দিয়ে তিনি চুরমার করে দিয়েছেন। ময়ের বাবা আবারও কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা মাফ করে দিও আমাকে, আমি পারিনি আরিফুলের কথা ফেলতে। ও যে আমার মেয়েটাকে নিজের মেয়ে করে নিতে চেয়েছিল। সেজাবু, আমিও তো আপনার মেয়েকে আমার বউ করতে চেয়েছিলাম। আপনি তার কথা ফেলতে পারলেন না, অথচ আমাকে দেওয়া আপনার সেই পুরনো কথাগুলো আপনি কত সহজে ভুলে গেলেন। আমি কি আপনার কাছে দামি কিছু চাইনি, আমার ফুলকে শুধু চেয়েছিলাম, কিন্তু আপনারা আমার ফুলকে কেন আমার কাছ থেকে চিরতরে সরিয়ে দিলেন? আপনারা জানতেন ফুলকে ছাড়া আমি বাঁচব না, তবুও কেন এমনটা করলেন? রোহান তড়িঘড়ি করে একটা লাগেজ করলো। সেখান থেকে স্বর্ণের গহনা, লাল টুকটুকে বিয়ের শাড়ি বের করে সবার উদ্দেশ্যে বলল, এই শাড়ি গহনা পরিয়ে ফুলকে আমরা বউ করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তা করতে দিলেন না। আর আপনারা সবাই মিলে আমাকে এক জীবন্ত লাশ বানিয়ে ফেললেন। এর জন্য আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। রোহান আর সহ্য করতে না পারছে, কোনোরকম উঠে দাঁড়িয়ে সে বাসা থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু তার বন্ধুরা ছুটে চলল। ছেলেটা আজ পুরোপুরি ভেঙে পড়েছে। তার পৃথিবীটা এখন এক বিশাল শূন্যতায় ঘেরা। তার ভেতরে সেই হাহাকার দেখার মতো কেউ যেন আজ তার নেই। প্রফেসর সাহেব, লাভ ইউ। উজান হাতে একটা সরু বেত নিয়ে চরম কটমট দৃষ্টিতে মৌরের দিকে তাকিয়ে রইল। রাত পোহালে পরীক্ষা, আর সেই কারণে আজ ঘরে এই বিশেষ শাসনের ব্যবস্থা আয়োজন করা হয়েছে। পড়ালেখা থেকে নিজের পিঠ বাঁচানোর জন্য মৌ গত আধ ঘন্টা ধরে নানা উপায়ে উজানকে ইমপ্রেস করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবে পারছেই না। লোকটা কেমন যেন পাষাণ। মৌ পড়ার টেবিলের গালে হাত দিয়ে বসে কাঁদো কাঁদো মুখে উজানের দিকে তাকালো। ভেবেছিল তার এই করুণ মুখ দেখে হয়তো উজান এবার অত্যন্ত একটু গলবে, কিন্তু ঠিক তখনই প্রফেসর ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে এলো, ইডিয়েট, ভণ্ডামি রেখে চুপচাপ পড়ো, নয়তো আজ একটা বেতের বাড়িও মাটিতে পড়বে না। মৌ ঠোঁট উল্টে তাকিয়ে রইল, কিন্তু তাতে উজানের শক্ত মন বিন্দুমাত্র গলল না। সে আবারও ধমকে
উঠল। ফাজিল মেয়ে তাকিয়ে আছে কেমন করে দেখো, বইয়ের দিকে চোখ দাও। ঠোঁট উল্টে তাকিয়ে রইল, কিন্তু তাতেও উজানের শক্ত মন বিন্দুমাত্র গড়ল না। সে আবারও ধমকে উঠল, ফাজিল মেয়ে তাকিয়ে আছো কেমন করে দেখো, বইয়ের দিকে চোখ দাও। মৌ এবার টেবিলের ওপর একটু ঝুঁকে ফিসফিস করে বলল, একটা কিস করি আপনাকে। উজান এবার চমকে উঠল। একটা মেয়ে কি পরিমাণ ফাজিল হলে পড়াশোনা থেকে বাঁচার জন্য নিজের টিউটর বরকে কিস করা ঘুষ দেয়। উজান বড় বড় চোখ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে এই মেয়ে জীবনে সোজা পথে হাঁটবে না। সে নিজের রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এমন বেহায়াপনা কবে থেকে শিখলি শুনি? লজ্জা করে না একটা মেয়ে হয় এমন অশ্লীল কথাবার্তা বলতে? ভালোবাসি আপনাকে, সেই জন্য তো কিস করতে চাইছি, তাতে এত ভকাঝকা করার কী আছে? মৌ বুক বাঁকালো। থাকবে না আপনার ভালোবাসা, আমাকে ভালোবাসা মানুষের অভাব নেই, এমনকি আমিও নির্জন মনে প্রাণকে ভালোবাসি, বুঝলেন? উদান একটু ভাব নিয়ে বলল। ময়ের চোখ এবার কপালে। সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে, কি? আপনি ওই শিরিনডাইনিকে ভালোবাসেন? উজান এবার চোখ রাঙালো। পৃথিবীতে কি নারীর এতই অভাব পড়েছে যে চট করে এমন একজনের নাম নেওয়া হলো যাকে উজান সবচেয়ে বেশি ঘৃণা করে? উজান চরম বিরক্তি নিয়ে মুখ বাঁকালো। ছে, উজান চৌধুরী কখনো কারো এটো জিনিস খায় না, বুঝলে? তাহলে আমাকে খান। কথাটি মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে মূল লজ্জায় নিজের জিভে কামড় দিল। সে কথায় কথায় একই আজে বাজে কথা বলে ফেলল। উজানময়ের এমন অবুঝ কাণ্ড দেখে ভেতরে ভেতর নিঃশব্দে হাসলো। মন চাইছে এই পিচ্ছি মেয়েটাকে এখনই শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে দুনিয়ার সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে, কিন্তু নিজের মনের তীব্র আকাঙ্ক্ষা মনের ভিতর চেপে রেখে সে খানিকটা গম্ভীর গলায় আওড়া হলো, এমন ছেঁচড়া কথাবার্তা তোমাকে কে শিখিয়েছে? মেয়েদের নিজের ভালোবাসা নিয়ে এতটা নির্লজ্জ হতে নেই, বুঝেছো? মৌ এবার সোজা উজানের দিকে তাকালো। সে নিজের চেয়ার ছেড়ে উঠে এক ঝাটকায় গিয়ে বসলো সোজা উজানের কোলের উপর। মৌ হুট করে কোলে এসে বাসার উজান থতমত খেয়ে শুকনো ঢোক গেল। মৌ ততক্ষণে উজানের গালটা দু হাতে জড়িয়ে ধরে আদুরে আর অভিমানী স্বরে আওড়ালো, ভালোবাসলে এমন নির্লজ্জের মতো বসতে হয় প্রফেসর সাহেব, যাতে একজন হাত ছেড়ে চলে যেতে চাইলেও অন্যজন যেন তাকে জোর করে আঁকড়ে ধরে রাখতে পারে। আপনাকে নির্লজ্জের মতো ভালোবাসি বলেই তো আমার কোনো কদর নেই। যেদিন আমি সত্যি সত্যি আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব, সেদিন ঠিকই আমার অভাবটা বুঝবেন। পরে কথাগুলো মৌ একরাশ তীব্র অভিযোগের সুরে বলল। মৌয়ের এই আকস্মিক অভিযোগ শুনে উজানের বুকটা কেঁপে উঠল। মেয়েটা মনের ভেতরটা কষ্টটা তার সহ্য হচ্ছে না, তবে এই মুহূর্তে সে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করতে চায় না। তবে সে মনে মনে ঠিক করে নিয়েছে খুব তাড়াতাড়ি এই পরীক্ষা শেষ হলেই মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে আপন করে নেবে। মেয়েটি মনের সকল অভিযোগ সে গভীর ভালোবাসা দিয়ে। মৌ আবারও উজানের চোখের দিকে তাকালো, তারপর খুব মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কি সত্যি সত্যি একটু ভালোবাসা যায় না প্রফেসর সাহেব? খানিকটা ঝুঁকে ময়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, আপনাকে ভালোবাসলে উজান চৌধুরীর বিনিময়ে কী পাবে শুনি? মৌ এবার চরম লজ্জামাখা দৃষ্টিতে তাকালো। সে লজ্জা উজানের শার্ট খামচে ধরে ফিসফিস করে, আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। তাই তাহলে এরপর থেকে যতগুলো পরীক্ষা দেবে সবগুলোতে গোল্ডেন এ প্লাস পেয়ে দেখাও। তারপর উজান কথা শেষ করার আগেই মৌ মুখটা ঝামটা দিয়ে উঠল, থাক, আমার আর আপনাকে ভালোবাসার দরকার নেই। এসেছে আমার এ প্লাস নিতে, নিজের এমনিতে পড়তে ইচ্ছে করে না, ওনারা আবার এ প্লাস চাইবো না কেন? প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফ হয়ে যদি পরীক্ষায় ফেল করো তবে আমার কোনো মান সম্মান থাকবে? মৌ অমনি মুখ ভেঙিয়ে বাঁকা গলায় বলো, বইয়ের রেজাল্ট দিয়ে নাকি আবার ওনার মান সম্মান? এক কাজ করুন তাহলে, এইবারের পরীক্ষায় অত্যন্ত কোনো মতে প্রশ্নটা আউট করে দিন। পাক্কা প্রমিস করছি নেক্সট টাইম থেকে আমি একদম মন দিয়ে পড়বো। উজান এবার কপালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেল। শাশুড়ি আম্মা এ কেমন মেয়ে ডাউনলোড দিয়েছে মাবুত? একটা মানুষ এমন লেভেলের পচা চোর হলে আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাগুলো তো এরকম পড়ার চোর হবে। বংশের ভবিষ্যৎ ও বাচ্চার কথা শুনতেই মূর্তির মধ্যে মুখ খুশিতে গদগদ হয়ে বলে উঠল, তাহলে চলুন এখনই বাচ্চা কাচ্চা এনে ফেলি। আমার দ্বারা অত্যন্ত এ জন্মে আর এসব পড়াশোনা টড়াশোনা হবে না। কথাটি বলে মৌ যেমন উজানের দিকে তাকালো,
অমনি উজানের সেই ভয়ঙ্কর রুদ্ররূপ ও অগ্নিমূর্তি দেখে সে ভেতর ভেতর শুকনো ঢোক গেল। লোকটা যেভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মনে হচ্ছে কাঁচাই চিবিয়ে খাবে। ও ভয় তোতলাতে তোতলাতে বলো, এ এ এমন করে তাকাচ্ছেন কেন? আমাকে বউ বলে মনে প্রাণে নাই মারলেন, অত্যন্ত শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে ওনাকে একটা নাতি নাতনিতে উপহার দিতেই হবে, তাই না? উফ, আচ্ছা বাবা, ঠিক আছে। অমন রাক্ষসের মতো তাকাতে হবে না, লাগবে না আমার বাচ্চা কাচ্চা। সরুন এখান থেকে, আমি এখন ঘুমাবো। মো তড়িঘড়ি করে উজানের কোল থেকে নেমে যেই না বিছানার দিকে এক পা বাড়ালো, অমনি উজান তার উপর বেদ দিয়ে ঠাস করে একটা বাড়ি দিল। সামান্য আঘাতি ব্যথায় কুঁকড়ে উঠল মৌ। সে সচল নয়নে কাঁদো কাঁদো ফেস করে উজানের দিকে তাকালো। হ্যাঁ, আপনি আমাকে মারলেন? উজান বেটা টেবিলে ঠক করে রেখে কড়া গলায় বলো, তাড়াতাড়ি পড়ার টেবিলে এসে বসো, নয়তো এর চেয়ে বড় পানিশমেন্ট দেবো আজ। পড়ব না আমি। কি করবেন আপনি? কি করবেন? জি, আমার কিন্তু অবাধ্যতা একদম পছন্দ নয়। তাড়াতাড়ি পড়তে বসো বলছি। মৌ তবু নিজের যে ধরে রেখে বুক ফুলিয়ে বলে উঠল, বললাম তো আমি পড়বো না মানে পড়বো না। চৌধুরী এক কথা বারবার রিপিট করতে পছন্দ করে না পিচ্ছি। আমিও তো বললাম পড়বো না। আমাকে যখন বউ বলে মানেনি না, তাহলে এখন কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? ময়ের এমন মুখে মুখে উত্তরে উজান চরম রাগান্বিত হলো। সে রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কোনো কিছু না ভেবেই নরম হাতের তালুতে গুনে গুনে 5টি বেতের আতার করলো। হাতে বেতের বাড়ি পড়তেই মোট চাতক পাখির মতো স্তব্ধ দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে রইল। সে জাস্ট পড়তে চায়নি, এই সামান্য অপরাধে লোকটি তাকে এতটা নির্মমভাবে আঘাত করলো। মানুষটা যদি তাকে সত্যি সত্যি একটুও ভালোবাসতো, তবে কি তার প্রতি এরকম একটা কঠোর হতে পারতো? ক্ষোভে ও অভিমানে ময়ের দু চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। উজান নিজের ভেতরে অস্থিরতা ঢাকতে আবারও গর্জন তুলে আওড়ালো, ইডিয়েট! আবারও তাকিয়ে আছে? পড়তে বসো। কোন সাবজেক্টে যদি ফেল আসে তবে এবার চেলা কাঠের বাড়ি পড়বে শরীরে। তবুও হা করে তাকিয়ে আছে। এদিকে এসো। মুখ কাঁদতে কাঁদতে এবার হেঁচকি তুলে ফেললো। তবুও পাষাণ উজানের মন বিন্দুমাত্র গড়ল না। মৌ অন্তঃপর চোখ মুছতে মুছতে পড়ার টেবিলে গিয়ে বসলো। উজান বইয়ের পাতা উল্টে কিছু কমন প্রশ্ন দাগিয়ে দিল, যাতে অত্যন্ত মোটামুটি 5 নম্বরটুকু উঠে আসে। মৌ এবার এক প্রকার নিষ্প্রিয় ও নিরুপায় হয়ে সব পড়া মুখস্থ করে খাতায় লিখতে লাগলো। উজান আগের মতোই কড়া দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেও মৌ এবার এক পলকের জন্য উজানের চোখের দিকে তাকালো না। এক তীব্র অভিমান তার পুরো মনকে গ্রাস করে নিয়েছে। রাত তখন অনেকটা গভীর। মৌ গুটিসুটি মেরে বিছানার এক কোণে লেপ্টে শুয়ে আছে। উজান পেছন থেকে মৌকে নিজের বুকের কাছে টেনে নেওয়ার চেষ্টা করতেই মৌ বারবার তা থেকে দূরত্ব বজায় দূরে সরে যাচ্ছে। মানুষটার প্রতি তার এখন আকাশসম অভিমান। সামান্য পড়তে না চাওয়ার কারণে লোকটা তাকে গুনে গুনে 5টি বেতের আঘাত দিবে? তাহলে এখন আবার কেন তাকে নিজের বুকে টেনে নিতে চাইছে? আঘাত করার সময় যার হাত একবারও কাঁপেনি, মৌ কেন এখন সেই পাষাণ মানুষটার কাছে যাবে? উজান আবারও মৌয়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। মৌ সঙ্গে সঙ্গে এক ঝামটা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। কিন্তু উজানও নাছোড়বান্দা। সে জোর করে মৌয়ের পা দুটো নিজের বুকের উপর টেনে নিল, কিন্তু মৌ এবারও নিজের পা ঝাটকা মেরে সরিয়ে নিল। উজান এতে অবাক হলো। সে উল্টো মৌয়ের হাত ধরে নিজের দিকে তীব্র টান দিল। মৌ তবু অনড় থেকে উল্টো দিকে মুখ ঘুরিয়ে রইল। এবার উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলল। সে এক ঝটকায় মৌয়ের শরীরের উপর নিজের চওড়া শরীরের খানিকটা ভর ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে মৌয়ের মুখের রং পাল্টে গেল। কিছু বুঝে ওঠার আগে উজান মৌয়ের গলায় নিজের মুখ গুজে দিল। উফ, একদম ছটফটানি করবে না, হয়তো হিতে বিপরীত হবে। আর এই সামান্য কারণে কেউ এভাবে অভিমান করে থাকে? হ্যাঁ? মৌ তবুও তার বন্ধন থেকে মুক্ত হতে ছটফট করতে লাগলো। সে একরাশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যারা ভালোবাসার মূল্য বোঝে না তাদের কাছে অপরের কষ্টটা সবসময় সামান্য মনে হয়। আর আমি তো বলিনি যে আমি অভিমান করে আছি। আপনি তো নিজেই চান আমি আপনার থেকে দূরত্ব বজায় রাখি, তাহলে এখন আবার কেন জোর করে কাছে টেনে নিচ্ছেন? আমি খুব ভালো করে জানি আপনি আর আকাশের চাঁদ দুটোই আমার চাওয়ার একেবারে বাইরে। ময়ের মুখের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলো উজান। মেয়েটার মধ্যে হুট করে কেমন যেন একটা ম্যাচুরিটি দেখা যাচ্ছে। কত গুছিয়ে কথা বলতে শিখে গেছে সে।
নিজের ভেতরে তীব্র কষ্টটাকেও আড়াল করতে শিখেছে। তার এই আচরণ দেখে উজান মনে মনে মৃদু হাসল। সে ময়ের অশ্রু সজল চোখের দিকে তাকিয়ে গম্ভীর সুরে আওড়ালো, আমি কখন বললাম যে তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে? আমি চাইলেও তুমি আমার বুকেই থাকবে, আর না চাইলেও তুমি আমার বুকেই থাকবে, বুঝতে পেরেছো? তাসফিয়ামও ভালোবাসা ক্ষেত্রে নির্লজ্জ হতে পারে প্রফেসর সাহেব, তবে তার আত্মসম্মান বলতে একটা জিনিস আছে। আমি শুধু দূরত্ব বজায় রাখবো না, এই পরীক্ষা শেষ হলে আমি সারা জীবনের জন্য আমার নিজের বাড়িতে চলে যাব। যদি কখনো আপনার মনে হয় এই অবাধ্য মেয়েটাকে আপনার সত্যিই প্রয়োজন, সেদিন আপনি নিজে গিয়ে আমাকে নিয়ে আসবেন। আমি অপেক্ষা করব আপনার শেষ নিঃশ্বাস আমি অপেক্ষা করব আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আপনার কাছে ভালোবাসা চেয়েছি, কিন্তু কোনো ভিক্ষা নয়। তাসফিয়ামও ভালোবাসার জন্য সব কিছু বিলিয়ে দিতে পারে, তবে কখনো কারো কাছে হাত পাতবে না। আপনার যদি মনে হয় আমাকে ছাড়া আপনি সারা জীবন অন্য কাউকে নিয়ে খুব সুখে থাকবেন, তবে আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল। আমি কখনই আপনার পথের বাধা হয়ে দাঁড়াবো না। তবে জেনে রাখবেন, আমার জীবন থেকে বিচ্ছেদ নামে আপনার কোনোদিনও মুক্তি নেই। উজান অপলক দৃষ্টিতে ময়ের অশ্রুধরা কণ্ঠের কঠিন বাক্যগুলো শুনল। মেয়েটার বাইরে চঞ্চল রূপটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে তার ভেতরে কতটা তীব্র হাহাকার লুকিয়ে আছে। মেয়েটা তার জন্য সারা জীবন অপেক্ষা করবে, কিন্তু তাকে কখনো মুক্তি দেবে না। ময়ূরের শুকিয়ে যাওয়া মলিন মুখটা দেখে উজানের নিজের বুকের ভেতরটাও এক তীব্র হাহাকারে কেঁপে উঠল। অন্তঃপ্রায় সে দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিল। সে এক তীব্র চাহনি দিয়ে বলে, ভুল বলেন মিসেস চৌধুরী, আপনি এখন আর শুধু তাসফিয়া মৌ নন, আপনি হলেন মিসেস উজান চৌধুরী। আর আপনার এই অদ্ভুত ম্যাচুরিটি উজান চৌধুরী শুনতে চায় না। আপনি আমার কাছে আগের মতোই অবাধ্য থাকবেন, আর আপনি চাইলেই কি আমি আপনাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? আমি মুখে মানি আর না মানি, আপনি আমার ওয়াইফ। আমার পারমিশন ছাড়া আপনি একা এক পাও ঘরে বাইরে দিতে পারবেন না। জাস্ট মাইন্ড ইট। তাসফিয়ামও কখনো কারো কড়া কড়া কথা ধার ধারে না। তার নিজের মন যা বলে সে সবসময় তাই করে। আমি যখন বলছি আমি চলে যাব, তার মানে চলেই যাব। এই বলে মৌ নিজের সমস্ত শক্তি দিয়ে উজানকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বেড থেকে নেমে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। সে আর এক মুহূর্তে এই মানুষটার কাছে থাকতে পারছে না। বুকের ভেতর বড্ড কষ্ট হচ্ছে তার। নিজের চোখে অনবরত ঝরতে থাকা অশ্রু লোকটা থেকে লুকানোর জন্য সে ঘর ছেড়ে চলে গেল। উজান এবার আর ময়ূর পিছু নিল না। মেয়েটাকে এই মুহূর্তে কিছুটা টাইম দেওয়া উচিত বলে সে মনে করল। তাছাড়া সে ভালো করেই জানে মৌ এখন রাগ করলে সোজা মৌসুমি চৌধুরী কিংবা তুবা ভাবি রুমে যাবে। আর এই মুহূর্তে তার অভিমান ভাঙানোর একমাত্র মৌখুমুসু দৌড়াই। মৌ করিডোর দিয়ে খানিকটা পথ এগিয়ে গিয়ে বারবার আশায় বুক বেঁধে পেছনের দিকে তাকালো, কিন্তু না, উজান তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পেছনে আসেনি। এতে ময়ূর মনের ভেতরটা ক্ষতটা আরও দ্বিগুণ হয়ে জমা হলো। সে ভেবেছিল হয়তো মানুষটা তার পেছন থেকে এসে শক্ত করে বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। একটু হলেও হয়তো তার জন্য মানুষটার মনে ভালোবাসা কাজ করবে, কিন্তু আর সে বুঝতে পারলো এইসব ছিল তার একতরফা রঙিন কল্পনা। দুচোখ বেয়ে নোনতা জল গড়িয়ে পড়তে লাগলো ময়ের। সে আজ পরিষ্কার বুঝে গেছে যে মানুষটা তার নিজের নয়। সে আর কখনো তার পিছু নেবে না। তাছাড়া উজান নিজেই তো বলছিল যে তার জীবনে ভালোবাসার জন্য অন্য কোনো মানুষ হয়েছে, যাকে সে অসম্ভব ভালোবাসে। এমনকি সে রহস্যময়ী নারীর জন্য উজান নিজের ক্যাবিনেটে লুকিয়ে রেখেছে শত শত গিফট। সেই মেয়েটি যদি মৌ নিজে হতো, তবে উজান অত্যন্ত একটিবারের জন্য হলেও তাকে বলতো, কিন্তু সে কোনোদিন বলেনি। উল্টো মৌ অনেকবার দেখেছে উজান ফোনের স্ক্রিনে কারো একটা ছবির দিকে তাকিয়ে রোজ একাই একাই হাসে, গভীর ভালোবাসায় চুমু খায়। এমনকি সেই মেয়েটার ছবি উজান নিজের ওয়ালপেপারও দিয়ে রেখেছে। আজকাল ফোনের পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলেছে সে। আগের মতো মৌকে তার ফোন ঘাঁটতে দেয় না। প্রতিটি কথায় শুধু শাসন আর কড়াকড়ি। এসব অবহেলা তা সে নিজেকে সরিয়ে নেওয়ার এক কঠিন পথটা বেছে নিয়েছে। সে খুব ভালো করে বুঝে গিয়েছে যে থাকতে চায় না, তাকে জোর করে ধরে রাখা যায় না। তাই সে এভাবে মানুষটিকে মুক্তি আকাশে উঠতে দেবে। লোকটা যদি সত্যি তার ভাগে থাকে, তবে একদিন ঠিকই নিজের নীড়ে ফিরে আসবে।
করে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর প্রায় আধা ঘন্টা কেটে গেছে। ঘড়ি কাঁটা তখন জানান দিচ্ছে রাত প্রায় 2:30। এতক্ষণে উজানের মনের ভেতরে অস্থিরতা কিছুটা স্তিমিত হলো। সে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল ময়ের খোঁজে। সে ভাবল মেয়েটা নিশ্চয়ই এতক্ষণে নিজের শাশুড়ির বুকে মাথা রেখে শুয়ে আছে। উজান ধীর পায়ে নিচে নেমে এসে প্রথমে নিজের মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু অবাক কাণ্ড, রুমের দরজাটা ভেতর থেকে শক্ত করে আটকানো। মৌ যদি মায়ের কাছে আসতো তবে দরজা কোনোদিনই ভেতর থেকে বন্ধ থাকতো না, কারণ মৌসুমী চৌধুরী মৌয়ের জন্য নিজের রুমের দরজা সবসময় খোলাই রাখেন। মায়ের রুমে মৌকে না পেয়ে উজানের কপাল চিন্তার ভাঁজ পড়ল। সে মনে মনে ভাবল তাহলে কি মেয়েটা তোবা ভাবির রুমে গিয়েছে। উজান আর এক মুহূর্ত দেরি না করে বড় ভাই আরিয়ানের রুমের সামনে গেল এবং ধাক্কা দিতে লাগলো। উজান ঘুমন্ত আরিয়ানকে টেনে তুলল, কিন্তু পুরো রুম চোখ বুলিয়েও সে কোথাও ময়ের অস্তিত্ব খুঁজে পেল না। তুবা ভাবিও ঘুমের চোখ কসলাতে কসলাতে জানালেন যে মৌ এখনো আসেনি। তুবারও মুখের এই একটি কথা মাত্র শোনা মাত্রই এর মধ্যে উজানের মুখের সমস্ত রং পাল্টে গেছে। এক তীব্র গভীর অজানা ভয় তার বুকের ভেতর জেঁকে বসলো। গভীর রাত একটা মেয়ের রুম থেকে বেরিয়ে কোথায় যেতে পারে? উজান পাগলের মতো প্রায় দৌড়ে বাড়ির প্রতিটি এমনকি কিচেন রুম পর্যন্ত খুঁজে শেষ করলো, কিন্তু মৌ কোথাও নেই। যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে সে। উজানের বুকটা এবার ভয়ে ধক করে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম যেতে শুরু করলো। হাত পা যেন ক্রমশই ঠান্ডা হয়ে আসছে। হুট করে তার মনে হলো মৌ মন খারাপ হলে প্রায় একটি জায়গায় যায়। উজান আর এক সেকেন্ডের সময় নষ্ট না করে বিদ্যুৎ গতিতে সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে এলো। ছাদের দরজা ঠেলে বাইরে পা রাখতেই রাতের শীতল হাওয়া উজানের গায়ে এসে লাগলো। আর ঠিক তখনই সামনে তাকিয়ে উজানের বুকের ভেতরে জমে থাকা ভয়টা এক নিমিষে শীতল শান্ত হয়ে গেল। সে দেখলো ছাদের এক কোণে দোলনাটায় মুখ গুটিসুটি মেরে বসে আছে এবং দুলতে দুলতে এক সময় ওখানে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়েছে তার চোখের কোণে। শুকিয়ে যাওয়া নোনতা জলের দাগগুলোর উপরে হয়তো এই নিঝুম রাতে একা একা আকাশের নিজের সব অভিযোগ জানাতেই মেয়েটা ক্লান্ত হয়ে ওভাবে ঘুমিয়ে পড়েছে। উজান আর নিজেকে সামলাতে পারল না। সে ঝড়গতিতে এগিয়ে গিয়ে মৌকে আলতো করে নিজের চড়া বুকের সাথে চেপে ধরল। মৌয়ের পাতলা শরীরটা এক ঝাটকায় নিজের পাঁজাকুলে তুলে নিল সে। আচমকা এই শূন্যে ভেসে ওঠার কারণ মৌ ঘুমের ঘোরে চরমে অজানা ভয়ে উজানের শার্টের গলাটা নিজের নখ দিয়ে শক্ত করে খামচে ধরল। উজান পরম মায়া তার দিকে তাকিয়ে ধীর পায়ে ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে এসে উজান মৌকে অত্যন্ত যত্ন সহকারে আলতো করে নরম বিছানায় শুয়ে দিল। তারপর সে নিজেও মৌয়ের সাথে সমস্ত দূরত্ব ঘুচিয়ে তার শরীরে বড্ড কাছাকাছি নেমে এলো। মৌ তখনও ঘুমের ঘোরে অবচেতন, তবে বরের পরিচিত পুরুষের গায়ে সুবাস পেতে সে এবার অবচেতন মনে উজানের বুকের সাথে একেবারে মিশে গেল। কিন্তু তার ভেতরের অবদমিত ক্ষোভটা যেন ঘুমের মধ্যেও শান্ত হয়নি। সে আচমকা মুখ বাড়িয়ে উজানের শক্ত হাতের উপর দাঁত দিয়ে সজোরে কামড় বসিয়ে দিল। উজান ব্যথার সামান্য একটু হাসল বটে, তবে মুখ ফুটে টু শব্দটি করল না, বরং কামড় খাওয়া হাতটা দিয়ে ময়ের পিঠটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই ঘুমের ঘরে ময়ের ঠোঁট দুটো কেঁপে উঠল এক তীব্র কান্নার ধমক সামলে। অত্যন্ত অস্পষ্ট ভাঙা স্বরে সে বিড়বিড় করে বলে উঠল, আপনি অনেক পচা, অনেক নিষ্ঠুর প্রফেসর সাহেব। আমি আপনার সাথে আমার এই রুমে থাকবো না। এই পরীক্ষা শেষ হতে দিন। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আপনি আমায় একটুও ভালোবাসলেন না। আমি শুধু খাতা কলমে আপনার নামমাত্র বউ হয়ে বেঁচে থাকতে চাই না। আমি আপনার সত্যিকারও মনের বউ হতে চাই। আপনি আমাকে দুনিয়ার কিছু চেয়ে বেশি ভালোবাসবেন। সারাদিন আমাকে নানা ছুতে বড্ড জ্বালাতন করবেন। আমাকে সারা জীবন নিজের বউ বউ বলে পাগলের মতো আমার পিছু পিছু ঘুরবে। কিন্তু আপনি তো আমায় কোনোদিন নিজের মুখে বউ বলে স্বীকারই করবেন না। আমি আর এখানে থাকবো না, এখানে একটুও না। কথাগুলো শেষ করতে মৌ ঘুমের ঘরে এবার ডুকরে কেঁদে উঠল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা তাজা অশ্রু গড়িয়ে বালিশে মিশে গেল। উজান এক দৃষ্টিতে নিজের প্রেয়সী সে চরম বিষণ্ণ মলিন মুখখানার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র অনুশোচনায় মোচড় দিয়ে উঠল। ইস, এই নিষ্পাপ মিষ্টি মেয়েটাকে সে কতই না আঘাত করে চলেছে রোজ। এতটা কঠোরতা না দেখালেও কি সত্যিই চলতো না? উজান এক দীর্ঘ উষ্ণ দীর্ঘশ্বাস ত্যাগ করল।
সে আর নিজের ভেতরে ভালোবাসা জুয়াকে আটকে রাখতে পারল না। সমস্ত নিয়ম কারণ আর গম্ভীর্য দেওয়াল ভেঙে উজান নিজের মুখখানা প্রেয়সীর মুখের দিকে নামিয়ে আনলো। তারপর এক নাগালে পরম ব্যাকুলতা গুনে গুনে প্রায় 500 চুম্বনে ভরিয়ে দিল ময়ের সারা মুখমণ্ডল। কপাল, ঠোঁট, নাক, চোখ, গাল কোথাও আর শেষ হওয়া দিতে বাকি রাখলো না। এতক্ষণের সব অবহেলা আর বেতের আঘাতের প্রায়শ্চিত্ত যেন সে গভীর চুম্বনে নদী দিয়ে করতে চাইল। উজানের সে শীতল ও তীব্র ছোঁয়ায় ঘুমের ঘোরও বারবার শিউরে শিউরে উঠতে লাগলো মৌ।